আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গতকাল 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। বিভিন্ন জায়গায় ইভেন ডিজে পার্টির ব্যবস্থা হচ্ছিল। এর পক্ষে বিপক্ষে অনেক কথা উঠছে, অনেকে এর তীব্র নিন্দা এবং সমালোচনা জানাচ্ছেন। আমি ভাবলাম যে আমিও এ ব্যাপারে কিছু বলি। তো এই ব্যাপারে মানে এটা ভালো না খারাপ কি এই ব্যাপারে কথা বলার আগে গত 15 বছর ধরে আওয়ামী লীগেররা কি করেছিল সেটার একটু ব্রিফ আলোচনা হওয়া দরকার। গত 15 বছর ধরে আওয়ামী লীগেররা সর্বোচ্চ চেষ্টা করেছে এই যে বিষয়টা মুজিবকে কেন্দ্র করে এক ধরনের একটা কাল্ট তৈরি করা, এক ধরনের একটা ধর্মীয় একটা ব্যাপার তৈরি করার, 72-এর সংবিধানকে এক ধরনের অলমোস্ট একটা পবিত্র কিতাবের স্ট্যাটাস দিয়ে তাকে একটা স্যাংটিফাইড অবস্থায় নিয়ে গিয়ে শেখ মুজিবের এমনভাবে দেবতায়ন করার চেষ্টা করা হচ্ছিল, তাকে জাস্ট অলমোস্ট ডিভিনিটির পর্যায়ে, লাইক আ পার্ট অফ ডিভিনিটির পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আওয়ামী লীগাররা। তারা কোনো চেষ্টার কমতি রাখেনি তাকে অলমোস্ট একটা গডের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আরো যদি 20 বছর ওরা পেত তাহলে অবশ্যই এই 20 বছরে শেখ মুজিব অলমোস্ট একটা গড হয়ে যেত, একটা দেবতা হয়ে যেত। তো এই শেখ মুজিবকে এই গডের পর্যায়ে নিয়ে গিয়ে আওয়ামীরা তাদের যে দুঃশাসন, সেই দুঃশাসনকে জাস্টিফাই করার জন্য এক ধরনের ডিভাইন রাইট টু রুল ক্লেম করেছিল। মধ্যযুগের ইউরোপের সামন্ত রাজারা যেরকম এক ধরনের ডিভাইন রাইট টু রুল মানে রুলের কথা বলতো, যে তারা হচ্ছে ঈশ্বর প্রদত্ত হচ্ছে এই রাইট রাখে যে তারা তাদের যে প্রজা আছে তাদের উপর হচ্ছে তারা রাজত্ব করবে। সেম হচ্ছে এই শেখ মুজিবকে গড বানিয়ে এই শেখ পরিবার এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে তারা এক ধরনের ডিভাইন রাইট টু রুল ক্লেম করতে চেয়েছিল, যে শেখ মুজিব আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তারা দাবি করে শেখ মুজিব একলাই স্বাধীনতা দিয়েছে, সেই জন্য শেখ পরিবার তথা যারা কোর আওয়ামী লীগের কিছু গুন্ডা বান্ডা আছে তারাই আমাদের উপর রাজত্ব করতে পারবে এবং তারাই রাজত্ব করার অধিকার রাখে। এক ধরনের একটা ডিভাইন রাইট টু রুল তারা ক্লেম করেছিল। তো এখানে আলোচনার আরো আমি একটু মানে স্ট্রং করার জন্য আমার আলোচনাটাকে আমি হেগেলিয়ান ডায়ালেকটিক, যেটা একটা ফিলোসফিক্যাল আলোচনা, সেটা নিয়ে আসব। হেগেলিয়ান ডায়ালেকটিক যদি খুব সহজে বলি তাহলে একটা বিষয় হচ্ছে যে একটা প্রপোজাল, যেটাকে যদি আমরা থিসিস বলি, সেটার বিপরীতে যদি আরেকটা প্রপোজাল যেটাকে আমরা অ্যান্টিথিসিস বলি, সেই থিসিস এবং অ্যান্টিথিসিসের সংঘর্ষের ফলে সিনথেসিস হয়। আমরা যদি বলি যে আওয়ামী লীগাররা এই 15 বছর ধরে একটা থিসিস প্রতিষ্ঠা করতে চেয়েছিল, একটা থিসিস ওরা প্রপোজ করেছিল, সেটা হচ্ছে শেখ মুজিবকে তারা ডিভাইন করতে চেয়েছিল। তো এই শেখ মুজিবকে ডিভিনিটির পর্যায়ে নিয়ে যাওয়াকে যদি আমরা একটা থিসিস হিসেবে দাবি করি এবং এর যে প্রচুর কন্ট্রাডিকশন, সে প্রচুর কন্ট্রাডিকশনের ফলে যা হয়েছে যে মানুষ একে অস্বীকার করেছে এবং মানুষ এই শেখ মুজিবকে ডিভিনিটির পর্যায়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগাররা যে একটা ডিভাইন রাইট টু রুল ক্লেম করতে চেয়েছিল সেটাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং তারা কি, তারা হচ্ছে এর একটা অ্যান্টিথিসিস দাঁড় করিয়েছে। সেই অ্যান্টিথিসিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন জায়গায় যে শেখ মুজিবের মূর্তিকে ডিফেস করেছে, ভেঙে ফেলেছে, বা সে এই যে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি যে এত ঘৃণা, তার যে বহিঃপ্রকাশ ঘটছে, সেটাকে আমরা অ্যান্টিথিসিস বলি। আওয়ামী লীগেরা যদি তাকে ডিভিনিটির পর্যায়ে নিয়ে যেতে চায় তাহলে সাধারণ মানুষ তাকে জাস্ট পাতাল লোকের অসুরের মতো ট্রিট করছে। একে আমি বলবো হচ্ছে অ্যান্টিথিসিস। এই থিসিস তাকে ডিভিনিটির পর্যায়ে নিয়ে যাওয়া এবং অ্যান্টিথিসিস যে তাকে পাতাল লোকের অসুরের মতো যে সাধারণ মানুষের ট্রিট করছে, এত ঘৃণিত হয়ে গেছে সে, সেই থিসিস এবং অ্যান্টিথিসিসের সংঘর্ষের ফলেই সিনথেসিস হবে। এর ফলে যা হবে যে এক সময় আমরা আবার নতুন করে শেখ মুজিবকে একজন
সাধারণ মানুষ, একজন বড় লিডার অবশ্যই, কিন্তু একজন সাধারণ মানুষ, দোষ গুণ মিলিয়ে যে তিনি একজন মানুষ, সেটা আমরা আবিষ্কার করব আবার নতুন করে। সেটাই হবে হচ্ছে সিনথেসিস। তাই আমরা শেখ মুজিবের প্রতি আসলে এক ধরনের ফেভারই করছি। আওয়ামী লীগাররা তাকে যেভাবে ডিভিনিটির পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিল, সেটার বিপরীতে গিয়ে যে অ্যান্টিথিসিস সাধারণ মানুষ দিয়েছে, এটা আসলে শেখ মুজিবের প্রতি ফেভার। কারণ এই থিসিস অ্যান্টিথিসিসের সংঘর্ষের ফলেই, এই হেগেলিয়ান ডায়ালেকটিকের ফলেই যা হবে, যে সিনথেসিস হবে শেখ মুজিবের, এবং সে আবার মানুষ হিসেবে ইতিহাসে ঠাঁই পাবে। এটা শেখ মুজিবের প্রতি একটা ফেভার। তাই আমি এতে খারাপ কিছু দেখি না। এখানে অবশ্যই আমি কোনো বডিলি হার্ম করার কোনো ধরনের উৎসাহ দিচ্ছি না, বডিলি হার্ম করার পক্ষে আমি নই। কিন্তু আমাদের সবসময় ভিজিল্যান্ট, মানে জনগণ যে ভিজিলেন্স প্রদর্শন করছে, সেটাকে আমি খুব খারাপ চোখে দেখি না আর কি। এখন অনেকেই আছে যারা সুশীল আছে, অনেক ইন্টেলেকচুয়াল আছে, তারা বলছে যে যারা আওয়ামী লীগার তাদেরকে মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে শোক প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। সেটা হচ্ছে এক ধরনের রিভার্স ফ্যাসিজম, এবং এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচের ব্যত্যয়। তো এই যে বাংলাদেশের যারা লিবারেল যারা আছে, লিবারেল বলবো না, তারা অতি সুশীল যারা, তারা জাস্ট মানে আমার মনে হয় না যে তারা বুঝে লিবারালিজম আসলে কি। লিবারালিজমের যে একটা লিমিট আছে, সেই জিনিসটা তারা বুঝে না। তো তারা মনে করে যে অ্যাবসোলুট ফ্রিডম অফ স্পিচ হচ্ছে একটা ভার্চু, ফ্রিডম অফ স্পিচ একটা গুড থিং। বিভিন্ন মতের প্রতি যে সহমর্মিতা, সেটাকে আমরা ওয়েলকাম করি। ফ্রিডম অফ স্পিচ হচ্ছে একটা গুড থিং, বাট অ্যাবসোলুট ফ্রিডম অফ স্পিচ কোনো ভার্চু না। এমন না যে ফ্রিডম অফ স্পিচ যত বেশি হবে তত সেটা ভালো হবে। ফ্রিডম অফ স্পিচেরও একটা থ্রেশহোল্ড পয়েন্ট রয়েছে, এর বাইরে ফ্রিডম অফ স্পিচ যাওয়া উচিত না। তো ফ্রিডম অফ স্পিচও একটা লাগাম আছে, ওটা টেনে ধরতে হয় মাঝে মাঝে। এবং ফ্রিডম অফ স্পিচ কোনো ভার্চু না, যে অ্যাবসোলুট ফ্রিডম অফ স্পিচ খুবই ভালো একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমি যারা খুব দুঃখ প্রকাশ করছেন, বলছেন যে ফ্রিডম অফ স্পিচের ব্যত্যয় হয়েছে, তাদের উত্তরে আমি হচ্ছে বিশিষ্ট অস্ট্রিয়ান দার্শনিক কার্ল পপারের যে একটা আইডিয়া, যেটা হচ্ছে বলা হয় যে প্যারাডক্স অফ টলারেন্স, সেই প্যারাডক্স অফ টলারেন্সের আলোচনা নিয়ে আসবো। তার মতে, কার্ল পপারের মতে, টলারেন্ট সোসাইটি যদি তৈরি করতে হয়, তাহলে টলারেন্ট সোসাইটিকে অবশ্যই ইনটলারেন্ট হতে হবে ইনটলারেন্ট আইডিওলজিজের প্রতি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি আমাদের সমাজে যে ফ্রিডম অফ স্পিচ, মত প্রকাশের স্বাধীনতা রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইনটলারেন্ট হতে হবে সেই সমস্ত আইডিওলজির প্রতি, যে সমস্ত আইডিওলজি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী না, তাদের প্রতি আমাদেরকে ইনটলারেন্ট হতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আওয়ামী লীগ বর্তমানে, বা এই যে আওয়ামী যে নেরেটিভ বা আওয়ামী যে দর্শন, তাদের যে ফিলোসফি, সেটা কি এখন আর এমন অবস্থায় আছে যেটা ফ্রিডম অফ স্পিচের আইডিয়াকে ধারণ করে? আমরাই তো বলছি যে সেটা হচ্ছে এক ধরনের ফ্যাসিস্ট আইডিওলজিতে পরিণত হয়েছে, যদিও বা আমি আওয়ামী আইডিওলজিকে ফ্যাসিস্ট আইডিওলজি বলতে চাই না। ইট ইজ ওয়ার্স দেন ফ্যাসিজম। আমি মানে আওয়ামী আইডিওলজিকে ফ্যাসিজমের চেয়েও খারাপ বলবো। এটা হচ্ছে একটা ভায়োলেন্ট চোরতান্ত্রিক আইডিওলজি, এটা ফ্যাসিজমও না, এর চেয়েও খারাপ। যাই হোক, জনগণ যে তাকে ফ্যাসিজম হিসেবেই বলছে, তাই আমি ফ্যাসিজম হিসেবেই একে চিহ্নিত করব এই ভিডিও মানে সহজ করার স্বার্থে। তো ফ্যাসিজম যদি আওয়ামী লীগের আইডিওলজি যদি ফ্যাসিস্ট আইডিওলজি হয়, তাহলে এই আইডিওলজি তো ইনহেরেন্টলি অ্যান্টি ফ্রিডম অফ স্পিচ। সেটা যদি ইনহেরেন্টলি অ্যান্টি ফ্রিডম অফ স্পিচ হয়, তাহলে কার্ল পপারের মতে আমরা যদি একটা টলারেন্ট সোসাইটি তৈরি করতে চাই, আমাদেরকে ইনটলারেন্ট হতে হবে ইনটলারেন্ট আইডিওলজিসের প্রতি। আওয়ামী আইডিওলজি একটা ইনটলারেন্ট আইডিওলজি, তারা সাধারণ মানুষকে মানুষ হিসেবে দেখে না,
তারা মনে করে যে কোনো একটা কারণে, তারা মুক্তিযুদ্ধ করার কারণে তারা হচ্ছে এই দেশের সমস্ত রিসোর্সের একমাত্র মালিক তারাই। তারা বাকি মনে করে বাকি সবাই হচ্ছে তাদের দাস, এবং তাদের বডির উপর, তাদের সম্পদের উপর, তাদের জীবনের উপর একচ্ছত্র অধিকার রয়েছে আওয়ামী লীগারদের। তো এই ধরনের একটা আইডিওলজি, যেটা একটা নোংরা, একটা কর্তৃত্ববাদী একটা আইডিওলজি, সে আইডিওলজি ইনহেরেন্টলি ইনটলারেন্ট অফ ফ্রিডম অফ স্পিচ। সো এই ধরনের ইনটলারেন্ট আইডিওলজিজের প্রতি আমরা টলারেন্স প্রদর্শন করতে পারি না, কারণ এই ধরনের আইডিওলজিসের প্রতি যদি আমরা টলারেন্স প্রদর্শন করি, তাহলে আমরা টলারেন্স সোসাইটি তৈরি করতে পারবো না। কারণ যে ফ্রিডম আমরা তাদেরকে গ্র্যান্ট করব, সেই ফ্রিডমকে ইউজ করেই তারা যে আমাদের যে ফ্রিডম বা টলারেন্স, সেটাকেই ইরোড করবে, সেটাকেই ধ্বংস করবে। সো কার্ল পপারের এই আইডিওলজি যদি আমি, কার্ল পপারের মত যদি আমি গ্রহণ করি, তাহলে আমি বলবো যে কোনো সুযোগ নেই এই ধরনের একটা ফ্যাসিস্ট আইডিওলজির প্রতি। আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আইডিওলজি, সেটার প্রতি আমরা কোনো ধরনের টলারেন্স প্রদর্শন করার। আমার আরেকটা কোশ্চেন, যে আপনারা যে টলারেন্সের কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের ব্যর্থ হচ্ছে, আপনারা কি একই জিনিস বলবেন যদি কোনো উগ্র সন্ত্রাসী, সে যদি আবু বকর আল বাগদাদির মৃত্যুবার্ষিকীতে যদি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চায়, তাহলে সেটাকে কি আপনি ফ্রিডম অফ স্পিচ হিসেবে গণ্য করবেন, এবং তাকে কি সেই সুযোগটা দিবেন যে আচ্ছা ঠিক আছে বাবা, তুই আবু বকর আল বাগদাদির যদি করতে চাস, তাকে যদি স্মরণ করে একটা একটা সভা করতে চাস, স্মরণ সভা করতে চাস, বা শোক সভা করতে চাস, তাহলে সেটা আমি গ্র্যান্ট করি। যদিও আমি আবু বকর আল বাগদাদিকে একটা সন্ত্রাসী হিসেবে গণ্য করি, কিন্তু যেহেতু ফ্রিডম অফ স্পিচে আমি বিশ্বাসী, অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ, তাই এই সন্ত্রাসী আবু বকর আল বাগদাদির মৃত্যুতে যদি তুই শোক সভা করিস, সেটাকে আমি বাধা দিব না। আপনারা কি আমার কোশ্চেন হচ্ছে এটা, আপনারা কি এই ক্ষেত্রে বাধা দিবেন নাকি দিবেন না? বলবেন নাকি যে আইসিসের আইডিওলজি একটা সন্ত্রাসী আইডিওলজি, এটা একটা টেরোরিস্ট আইডিওলজি? তো এই ধরনের আইডিওলজি, এই ধরনের বিপজ্জনক ডেঞ্জারাস আইডিওলজি হচ্ছে আমরা করবো না, অ্যালাউ করবো না আমাদের ইয়েতে, কি যেন আমাদের দেশে বা আমাদের সমাজে। তো আমাদের যদি যারা সুশীলরা আছে, তাদের স্ট্যান্স যদি এরকম হয় যে এই ধরনের যে ভায়োলেন্ট আইডিওলজি, ফ্যাসিস্ট আইডিওলজি বা এরকম টেরোরিস্ট আইডিওলজির প্রতি যদি আমরা ইনটলারেন্স প্রদর্শন করি, তাহলে আমরা কেন আওয়ামী ফ্যাসিস্ট আইডিওলজি, যে আইডিওলজিতে আক্রান্ত লোকেরা পাখির মতো ছাত্রদের গুলি করে হত্যা করেছে, যারা মনে করে যে অত্যন্ত ভায়োলেন্টলি সাধারণ মানুষকে হত্যা করা যায় নিজেদের ক্ষমতা বাঁচানোর জন্য, এই ধরনের আইডিওলজিকে আমরা কেন মত প্রকাশের স্বাধীনতা দিব? তারা তো মত প্রকাশের কোনো স্বাধীনতা পেতে পারে না। সো জাস্ট এই দুটো জিনিস ব্যাখ্যা করার জন্যই যে কেন হেগেলিয়ান ডায়ালেকটিক ইউজ করে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টুল। এই টুলটা ইউজ করে বিপ্লবের যৌক্তিকতাও প্রমাণ করা যায়। ঠিক তেমনই ভাবে যে যা হচ্ছে, সাধারণ মানুষ যে শেখ মুজিবকে ডিভিনিটির পর্যায় থেকে টেনে হিচড়ে নামিয়ে সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসছে, সেটা ব্যাখ্যা করার জন্য, এক যৌক্তিকতা ব্যাখ্যা করার জন্য আমি এই ডায়ালেকটিক, হেগেলিয়ান ডায়ালেকটিক কেন ইউজফুল, সেটা আমি নিয়ে এসেছি এখানে। এবং হচ্ছে আরো কার্ল পপারের যে আইডিয়া, যে প্যারাডক্স অফ টলারেন্স, সেটাতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ফ্রিডম অফ স্পিচ কোনো ভার্চু না, এবং ফ্রিডম অফ স্পিচ অ্যাবসোলুট হওয়া উচিত না, যে এমন হবে যে আমি কোনো ধরনের ভায়োলেন্ট, ইনটলারেন্ট আইডিওলজির প্রতি হচ্ছে আমরা এক্সটেন্ড করব ফ্রিডম অফ স্পিচ। সো জাস্ট এটাই আর কি আমার মত এত গতকালকে যে ঘটনা প্রবাহ হয়েছে সেটার ব্যাপারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।